আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, যাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড এর আগে বলা হয়েছিল, সেই মাহফুজ আলম এখন উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়েছেন। তাকে এখনও কোনো মন্ত্রণালয় দেওয়া হয় নাই। তো বোঝাই যাইতেছে যে এখনও তিনি সেই যেহেতু মন্ত্রণালয় দেওয়া হয় নাই, সেহেতু তিনি বিশেষ সহকারী হিসেবেও এখন দায়িত্ব পালন করতেছেন এবং ডক্টর ইউনূসের সেই কার্যালয়ে আছেন। এই অবস্থায় থাকাকালীনে তিনি যেহেতু সরকারে আছেন এবং সরকারের একটা পার্ট, তিনি সেই জায়গা থেকে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ইদানিং, এবং পোস্টে তিনি বলেছেন যে এ যুদ্ধ হবেই কোনো না কোনো ফরম্যাটে। এখন আসলে এই যুদ্ধ হবেই, এ যুদ্ধ হলে যেহেতু হবেই, সেহেতু কার সাথে হবে এবং কোন ফরম্যাটে হবে। এখানে তিনি আগে একটু লিখেছেন যে 90-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলাফল বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি এর আগে বলে রেখেছেন যে ছাত্র তরুণের জন্য একটি সুযোগ এসেছিল 90-এর গণ অভ্যুত্থানে। সেই 90-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে স্পিড, সেই অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, সেটা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ ভোগ করতে পারে না। এখন যে 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানেরও কোনো ফল আমরা বিফলে যেতে দেব না, প্রয়োজনে যুদ্ধ হবে। এখানে তিনি একটু উল্লেখ করেছেন যে এখানে প্রায় 1.5 লক্ষ আহত, মানে মাঠে 1.5 লক্ষ আহত যারা মাঠে লড়াকু সৈনিক তারা আছেন এবং 2000 চতুর্থ শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে এটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনও চলমান, কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। মানে এই যে 24-এর যে আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন, এর যে ফলাফল বাংলাদেশের মানুষ ভোগ করবে, সেই ভোগ করার থেকে অনেকে দূরে সরে গেছেন বা বাংলাদেশের মানুষকে ভোগ করতে দিতে চাইতেছেন না, বা বাংলাদেশের মানুষের কাছ থেকে এর ফলাফল চুরি করে নেওয়ার একটা সম্ভাবনা তিনি খুঁজে পেয়েছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সমন্বয়করা বলে এসেছেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই আন্দোলনটি হয়নি বা এত মানুষ প্রাণ দেয়নি, বা এই 24-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই না। মানে তারা সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তকে প্রাধান্য দিতেছেন। তো মূলত বোঝাই যাইতেছে যে এর বিপরীতে যারা দাঁড়াবেন তাদের সাথেই তিনি যুদ্ধের ঘোষণা দিতেছেন বলেই বোঝা যায়, বা তাদের সাথে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু তিনি বলেছেন যে এই যুদ্ধ হবেই কোনো না কোনো ফরম্যাটে। তো যুদ্ধ হলে কাদের সাথে তিনি যুদ্ধ করবেন বা যুদ্ধটা কাদের সাথে হওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি বোঝাই যাইতেছে, যেহেতু তিনি এখানে 90-এর গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করেছেন, সেহেতু 90-এর গণ অভ্যুত্থান যারা চুরি করেছেন বা 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসে তারা যে আপনার প্রতিশ্রুতি বাংলাদেশের মানুষকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রক্ষা করেনি। বরংস আমরা দেখলাম সেই 90-এর গণ অভ্যুত্থানের পর আবার এই 2024-এ এসে আবার সেই স্বৈরাচারী জায়গায় রাষ্ট্রকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে বারবার এই যে ছাত্ররা আসবে, 69-এর গণ অভ্যুত্থান ঘটাবে, 90-এর গণ অভ্যুত্থান ঘটাবে, এবং বারবার আপনারা যে এই অভ্যুত্থানের ফলাফল চুরি করে নিয়ে যায় আবার সেই পুনরায় একই রাজনৈতিক চর্চা করবেন, এটা এবার হতে দেওয়া হবে না। সরকারের এরকমের অংশীদারিত্বের জায়গা থেকে কিন্তু মাহফুজ আলম স্পষ্ট করেছেন। এখন এই যে আপনি দেখেন বিএনপি বর্তমানে একটা সবথেকে জনপ্রিয় একটা রাজনৈতিক দল, এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই। তো এই মুহূর্তে তারা যদি একক দল হিসেবে বিএনপি যদি মনে করেন নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তারা কি মোটামুটি এটা নিশ্চিত যে আসলে তারা 50%-এর বেশি ভোট পাবে? কারণ সরকার গঠন করতে হলে আপনাকে 50%-এর ভোট পাইতে হবে। তো 50%-এর বেশি ভোট তারা পাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তো এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করলে এই যে বিএনপি, তারা সর্বোচ্চ ভোট পাবে কিনা বা 50%-এর ভোট বেশি ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে কিনা, এটা নিয়ে একটা সন্দেহ আছে। বিএনপিও একটু ভয় পাইতেছে যে এই ভোটগুলো এই বাইরের যে তাদের যে মনে করেন 50% ধরে নিলাম তাদের 50% ভোট আছে, কিন্তু বাইরেও তো 50% ভোট আছে। এখন এই 50% ভোটকে তো বিভক্ত করে দিতে হইবে। এখন এই বিভক্ত করার কারণেই বিএনপি সম্ভবত চাইতেছে যে আওয়ামী লীগের যে দখলে যে ভোটগুলো আছে, এই ভোটগুলোকে আওয়ামী লীগের দখলেই রাখতে হবে এবং আওয়ামী লীগকেই দিতে হবে। কেননা তাহলে একটা আপনার
যে ভোট তাদের 50%-এর বিপরীতে যে ভোটগুলো হবে এই ভোটগুলো বিভক্ত হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে শক্তিশালী একটা বিরোধী দল তারা চায় কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন অন্য দলের কথা যদি আপনি চিন্তা করেন, জামাতের কথা চিন্তা করেন, জামাতের একটা ভোট ব্যাংক আছে এবং এই যে নতুন ছাত্র জনতার মধ্য দিয়ে তাদের যে একটা রাজনৈতিক দল গঠন করার কথা, ওইদিকে আপনার অন্য যে রাজনৈতিক দল আছে, আপনার বিপিনুরের দল আছে, এই যে সমস্ত দলগুলা জামাত অথবা এই ছাত্র সংসদ মানে ছাত্র জনতার যে নতুন দল এবং আপনার অন্যান্য যে রাজনৈতিক দল তারা যদি একত্রিত হয়ে যায় এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় বা আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে বিএনপি যে খুব সহজেই 50% ভোট নিয়ে ক্ষমতায় আসবেন বা আসতে পারবেন, এটা কিন্তু একটা বিএনপির জন্য চরম আপনার যে প্রতিযোগিতামূলক হবে। তো সেই জায়গা থেকে এই যে প্রতিযোগিতার ভয় বিএনপি নিতে পারতেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আপনি জাস্ট একটু ইকুয়েশন মেলানোর চেষ্টা করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে কথা বলেছেন, আর এইসব ঘটনা আওয়ামী লীগের কিছু মানুষ তারা সংসদে যাবে, দেশের সংস্কার যে একটা সুযোগ এসেছিল সেটা তারা নষ্ট করার চেষ্টা করবে, এটা কিন্তু বলাই বাহুল্য। তো আগে একবার আপনার যেহেতু বলা হয়েছিল যে দেশের রাজনৈতিক দল তার ক্ষমতার জন্য দেশ ও জনগণের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না, সেটাই কিন্তু এবার হইতে যাইতেছে। কারণ সংস্কার আসলে এই যে কেউ কথা বাদ দেওয়ান আপনার বিএনপি চায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ তারা সংস্কার নিয়ে বারবার প্রশ্ন করতেছে, তারা বলতেছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। ভাই, সংস্কার চলমান প্রক্রিয়া এগুলো প্রত্যেকটা মানুষই বোঝে, কিন্তু এই সরকার নির্দিষ্ট একটা জায়গায় সংস্কার নিয়ে যাইতে চায়, নির্দিষ্ট একটা সংস্কার করতে চায়, যেটার রূপরেখা আপনারা ডিসেম্বরে পাবেন। তো সেই জায়গা থেকে এই সরকারকে আপনারা সংস্কার করতে দিবেন কিনা, আপনারা বারবার যে প্রশ্ন করতেছেন যে নির্বাচন কখন হবে, নির্বাচন কখন হবে, এটা কিন্তু স্পষ্ট করে বলে দিছে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন হবে, আগে সংস্কার হওয়ার পর তারপর নির্বাচন হবে। এখন আপনারা যে নির্বাচনের রোড ম্যাপ চাইতেছেন, এখন কি আদৌ নির্বাচনের রোড ম্যাপ দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব? কারণ তারা এখন সংস্কারের রোড ম্যাপ নিয়ে ব্যস্ত। সংস্কারের রোড ম্যাপ হবে, সংস্কার নিয়ে তারপর রাজনৈতিক দল ও মতের সাথে কথোপকথন হবে, আলোচনা হবে, তারপর তারা সেটার রূপরেখা নির্ধারণ করে তারপর তারা একটা নির্দিষ্ট সময়ে যেতে পারবে যে আসলে সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে, তারপর আপনি আসবেন নির্বাচন। এবং মোটামুটি বোঝাই যাইতেছে যে 18 মাসের আগে তো নির্বাচন হতেইছে না, 18 মাস তারা সংস্কারে লাগবে, যে কোনোভাবে লাগাবে তারা। এবং তারা কিন্তু আরেকটা রূপরেখা দিয়ে দিছে বা সীমাবদ্ধতা আমরা খুঁজে পাইছি যে তারা যে সংস্কার নিয়ে আসবে সে জায়গায় নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর করবে বা 4 বছরের বেশি হওয়া ঠিক নেই, এরকমের মন্তব্য যেহেতু দিতেছে। এবং তারা এটাও বলছে যে যেহেতু নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হওয়ার সম্ভাবনা আছে বা এর বেশি হওয়া ঠিক না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের থেকে কম হওয়া উচিত। তো তার মানে এদিকে 18 মাসের আগে নির্বাচন হচ্ছে না এবং ওইদিকে তারা রূপরেখা নির্ধারণ করেছে যে 4 বছরের কম। তার মানে মোটামুটি বোঝা যাইতেছে 2 থেকে 3 বছর সময় এই সরকার নিবে। এবং এই 2 থেকে 3 বছর বিএনপি কি করবে? বিএনপি কি আদৌ ধৈর্য ধরবে? বিএনপি কি 2 থেকে 3 বছর এই সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং বিএনপি যদি সেই সময়টা দেয়, বিএনপি কীভাবে টিকে থাকবে? কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাত্র 3 মাসের মাথায় বিএনপির শত শত নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হয়েছে। কারণ তারা যে সেই বিভিন্ন জায়গায় বিতর্কের সৃষ্টি করেছেন, বিভিন্ন জায়গায় বাজার দখল, হাট দখল, এইটা দখল, ওইটা দখল, এরকমের যে অভিযোগগুলো আসছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এরকমের 2-4টা অভিযোগ আসা অস্বাভাবিক কোনো কিছুই না। এবং বিএনপি দীর্ঘ প্রায় 16-17 বছর নির্যাতনের শিকার, অনেকের বাড়িঘর দখল করে নিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাসা থেকে কবুতরের বাচ্চা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। একটা নিউজ আমি দেখেছি, প্রায় 300 জোড়া কবুতর ছিল এক বিএনপি নেতার বাসায়, সেখান থেকে তাদের বাসা বাড়ি থেকে আসবাবপত্র নিছে, সব গরু ছাগল সব কিছু নিয়ে গেছে, এমনকি কবুতর ছিল 300 জোড়া, সেই 300 জোড়া কবুতর পর্যন্ত নিয়ে গেছে, কবুতরের বাচ্চা পর্যন্ত নিয়ে গেছে। তো এরকমের একটা বড় রাজনৈতিক দল এরভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে প্রত্যেকটা জায়গায়। সে জায়গায় তারা ক্ষমতায় না আসুক, এরকমের একটা সরকারের উলটপালট বা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সেখানকার নেতাকর্মীদের প্রতি বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ আছে। সেই জায়গা থেকে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় না, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তো সেই জায়গা থেকে বিএনপি এই যে দীর্ঘদিন যাবৎ যে আপনার 3 মাসের ধৈর্যের ফলে যদি আপনার 300 বা 3000 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়, তাহলে আরও যদি 2 বছর বা 3 বছর ধৈর্য ধরে, তাহলে আরও না জানি কত নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়। এই যে একটা রিস্ক, এই রিস্কটা বিএনপি নিতে পারবে কিনা, বা এখানে যে তাদের একটা চ্যালেঞ্জ যে
সেই চ্যালেঞ্জ তারা ধরে রাখতে পারবে কিনা। আর ছাত্র জনতা যে প্রশ্নগুলো তুলেছে বিএনপির কাছে বা দেশের কাছে, দেশের রাষ্ট্রের মানুষের কাছে, অবশ্যই তাদের প্রশ্নের যৌক্তিকতা আছে যে 69 এবং 90 গণঅভ্যুত্থান যায়, শুধু যে 69-90 স্বাধীনতার পর যারাই দেশকে শাসন শোষণ করছে তারাই স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। এরশাদের কথা চিন্তা করেন, আওয়ামী লীগ, বিএনপি, তারাও তো একটা সময় এসে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। হয়তো কেউ টিকে থাকতে পেরেছে, কেউ টিকে থাকতে পারে নাই। তো তার মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রশ্ন তারা এনেছে, সংস্কারের প্রশ্ন তারা এনেছে, এগুলো তো রাষ্ট্রের জন্য জরুরি, এগুলো তো দেশের মানুষের জন্য জরুরি। তো সেই জায়গায় এখানে যারা বাধা সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধেই আসলে এই যুদ্ধের কথা বলেছেন মাহফুজ আলম। এবং সেই যুদ্ধে জনগণ কোন কাতারে থাকবে, বিএনপির কাতারে থাকবে নাকি এই মাহফুজ আলমদের কাতারে থাকবে, এবং যুদ্ধ কি আদৌ হবে কিনা, বিএনপি কি ধৈর্য ধরে নিজেকে সংযত করার চেষ্টা করবে কিনা। কারণ বিএনপিকে অবশ্যই এই নতুন যে রাজনৈতিক ধারা, যেটা যুবকরা তরুণরা চাইতেছে, সেই মন মানসিকতা বিএনপিকে বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান ইতিমধ্যে বুঝতে পেরেছেন, এবং তার যে কথাবার্তা, তার যে বক্তব্য, সেখান থেকে মোটামুটি বোঝা যাইতেছে। যেমন আপনি দেখেন, গতকালকে তারেক রহমান একটি বক্তৃতা দিয়েছেন যে দেশ নায়ক তারেক রহমান যারা ব্যবহার করেন, আমাকে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক আপনারা বলবেন না। মানে তারেক রহমান নিজে বলতেছে যে আমাকে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক এগুলো বলবেন না, এটা তাদের নেতাকর্মীদেরকে সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন। তো তারা যে সংযত হইতেছেন রাজনৈতিক দল হিসেবে, তারা যে তাদের যে আগ্রাসীনা বা তারা যে সংস্কারে সময় দিতে চান, বা তারা যে এই ছাত্র জনতার প্রতি যে খুব একটা বেশি ক্ষোভ প্রকাশ করতেছেন, বিষয়টা কিন্তু তেমনটা সুস্পষ্টভাবে দেখা যাইতেছে না। তো এই যে কথার যে যুদ্ধটা, আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে বারবার নির্বাচনের কথা বলতেছে, নির্বাচনের রোড ম্যাপের কথা বলতেছে, ভাই একটা রাজনৈতিক দল নির্বাচনের কথা বলবে, তারা ক্ষমতায় যেতে চাইবে, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। কিন্তু সেই জায়গা থেকে এটাও জনগণের মন মানসিকতাও বুঝতে হবে, এই তরুণদের মন মানসিকতাও বুঝতে হবে। ছাত্র জনতার 24-এর যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে তারপর কথা বলতে হবে। এবং তারপর যদি আপনি রাস্তায় কর্মসূচি দেন, আপনি রোড ব্লক করার কর্মসূচি দেন, আপনি মহাসমাবেশ করেন, এটা করেন, ওইটা করেন, আন্দোলন করেন, সেখানে জনগণের সম্পৃক্ততা কতটুকু, এবং আপনারা যে বারবার বলতেছেন আন্দোলনে নামবেন, আন্দোলনকে আপনারা কতটুকু ট্যাকেল দিতে পারবেন। এই আন্দোলনের ভিতরে আপনি যদি নামেন, তারপর তার ভিতরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুইকা তারপর জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ চালায়, সেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন কি পারবেন না, সেটা আপনাদের সক্ষমতা কতটুকু আছে, এটাও বিবেচ্য বিষয়। তো সার্বিক দিক বিবেচনা করে আসলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সংস্কার দরকার, এবং এমন সংস্কার করে যেতে হবে যে পরবর্তীতে স্বৈরাচার তো দূরের কথা, কেউ যেন দেশ থেকে 1 টাকা বিদেশে পাচার করতে পারে না, একটা গুম তো দূরের কথা, একটা বিচার বহির্ভূত হত্যা যেন কেউ করতে না পারে। এরকমের সংস্কার প্রত্যেকটা মানুষের, নাগরিকের নিশ্চয়তা দিতে হবে, এবং বিশেষ করে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা নেতৃত্ব দিয়েছে তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। এবং এই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার, গুম খুম সব কিছুর বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় এখন আসছে। তো সেই জায়গা থেকে এই যে আপনার যে সর্বশেষ যে ডক্টর ইউনূস সাহেব যিনি ভাষণটা দিলেন, তার ভাষণে বাংলাদেশের মানুষ কিন্তু আস্থা ফিরে পেয়েছে মোটামুটি হলেও, এবং সেই জায়গা থেকে অবশ্যই সংস্কারটা খুব জরুরি। একটা রাজনৈতিক দলের কাছে বা এই যে রাজনৈতিক দলগুলা বিভিন্ন সময়ে ক্ষমতায় আসার জন্য তারা দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ বিভিন্ন সময় তারা বিসর্জন দিয়েছে। তারা দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ কখনোই দেখে নাই। এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে যে সংস্কার করে না বা তাদের যে প্রতিশ্রুতি রাখে না, সেটা আমরা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি। তো বারবার ছাত্র জনতা তো পুলিশের গুলির সামনে বা তারা বুক ফুলিয়ে দাঁড়াবে না, তারা জীবন দিতে বারবার প্রস্তুত না। স্বাধীনতার 53 বছরে এসেও কেন আমাদের এই সংস্কার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে, গুম খুম নিয়ে কথা বলতে হবে? এটা একটা বড় প্রশ্ন। রাজনৈতিক দলগুলো কি এই জবাব দিতে পারে? কখনোই দিতে পারে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, সংস্কার চায়, নতুন করে বাংলাদেশকে সাজাতে চায়। আসসালামু আলাইকুম।